Assalamu alaikum. Hello everyone. Welcome to Batchmate. Batchmate তোমাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এইচএসসির যে গ্রামারটি নিয়ে আলোচনা করবো সেটা হলো খুবই ইম্পর্টেন্ট গ্রামার, কমপ্লিটিং সেন্টেন্স। আশা করি এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে সবারই একটু কনফিউশন থাকে এবং এটা নিয়ে সবাই একটু গুরুত্ব দেয়, কারণ এটা হলো ইন্টারের খুব কমন এবং বেশ ভালো একটা নাম্বার হোল্ড করা একটা গ্রামার। আর এই গ্রামারটা তোমার মানে মেজর সকল রুলস গুলোকে কভার করে। সো এটা সবার কাছে এটা একটা 3 স্টার একটা গ্রামার। সো দেরি না করে আজকে আমরা চলো শুরু করে দিই। আমি তোমাদের সাথে আছি হলো নাহিদ স্যার। লেটস বিগিন। ওকে, আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব সেখানে আমরা অলরেডি আমাদের যে কোর্স আছে, আমরা সেই কোর্স প্রোগ্রামে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের এই একটা লেকচার শিট সম্পন্ন করেছি। এই যে আমাদের কোর্স প্রোগ্রামের লেকচার শিট, এই কমপ্লিটিং সেন্টেন্সের এই লেকচার শিটে আমি ইতিমধ্যে 20টা 23টা রুলস 23 রুলস কভার করেছি। 23 রুলস, এই 23 রুলস আমরা আলোচনা করেছি আমাদের শিটে। এই শিট থেকে আমাদের মোটামুটি এইচএসসি প্লাস অ্যাডমিশনে যেটা তোমার থাকবে, এইচএসসি প্লাস অ্যাডমিশনে তোমার অলমোস্ট সব কভার হয়ে যাবে সেন্টেন্স রিলেটেড। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। তো আমার প্রথমে আলোচনা করবো যে কমপ্লিটিং সেন্টেন্স শিখতে হলে আমাদের কি কি জানা রাখতে হবে। তুমি যদি কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে চাও তাহলে তোমার কয়েকটা জিনিস জানা রাখতে হবে। আমি এই শিটে বলেছি যে প্রথমে জানা থাকতে হবে হলো টেন্স স্ট্রাকচার। টেন্স স্ট্রাকচারস গুলো ভালো করে জানা থাকতে হবে। নাম্বার 2 থাকতে হবে যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ নাকি সেন্টেন্সটা নেগেটিভ, তোমার এই সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। অর্থাৎ তোমার আইডেন্টিফাই করে নিতে হবে যে সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভে আছে না সেন্টেন্সটা নেগেটিভে আছে। তারপর হলো সেন্টেন্সের মিনিং, তোমার বাক্যের অর্থ তৈরি করার ক্যাপাসিটি থাকতে হবে। যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকুর মিনিং তোমার জানতে হবে এবং সেটার সাথে বাকি অংশ তৈরি করার ক্যাপাসিটি তৈরি করতে হবে। আর আরেকটা হলো নাম্বার 4 হচ্ছে এই যে আমি যে 23 রুলস গুলো দিব, এই রুলস গুলো ভালো করে একবারে পারফেক্টলি তোমার প্রিপারেশন নিতে হবে। তাহলে তোমার এখানে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে তোমার যদি কমপ্লিটিং সেন্টেন্স তুমি ভালো করতে চাও, তোমার টেন্সের ধারণা রাখতে হবে, সেন্টেন্স অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এভাবে ধারণা রাখতে হবে, সেন্টেন্সের মিনিং ওয়াইজ তোমার অর্থাৎ সেন্টেন্সের অর্থ বোঝার কাজ করতে হবে। আর হচ্ছে যে 23টা রুলস আমরা এই শিটে আলোচনা করবো, এটা তোমার ভালো করে ধারণা রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, বারবার এটা পড়তে হবে। তো চলো আমরা নেক্সট ইয়ারতে শুরু করে ফেলি। ওকে, চলো আমরা এখন প্রথমটা দেখবো। আমাদের রুলস নাম্বার 1 রুলস আমরা যেটা পাবো সেটা হলো টু, দাঁড়াও একটু সুন্দর করে লিখি। রুলস নাম্বার 1, টু এর অর্থ হলো এতই যে সেটা না অর্থে। টু এর অর্থ হলো এতই যে না অর্থে। চলো আমরা একটু এক্সাম্পল দেখি এটা প্যাটার্নটা কি হয়। এখানে প্যাটার্নটা হলো দেখো, টু এর পরে সাধারণত একটা অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? আর এই পরের টু এর পরে সেটা সাধারণত হলো কোন একটা ভার্ব হয়, যে ভার্বটা অ্যাকচুয়ালি নেগেটিভ অর্থ প্রকাশ করে। একটু এক্সাম্পল দেখো, এক্সাম্পলে চলো আমরা একটু দেখি। এক্সাম্পল এ, হি ইজ টু লেজি। এই দেখো হি ইজ টু লেজি, তারপর একটা ড্যাশ থাকবে। হি ইজ টু লেজি টু ডু এনি জব। হি ইজ টু লেজি টু ডু এনি জব। তাহলে দেখো প্রথম অংশে কি আছে, হি ইজ টু লেজি, দেখো টু প্লাস অ্যাডজেক্টিভ, তারপর টু প্লাস ভার্ব, ঠিক আছে? আর টু এর পর আমরা জানি সবসময় ভার্বের কি হয়, বেস ফর্ম হয়। হি ইজ টু লেজি টু ডু এনি জব। একইভাবে বিতে দেখো, শি ইজ টু ইয়াং, তারপর বললাম টু কাস্ট ভোট। সে এতই অল্প বয়স যে সে কি করতে পারে না, ভোট দিতে পারে না। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো আমরা একটু সিলেক্ট করে রাখি। ওকে, এটা আমি আপাতত এখানে রাখতেছি, ঠিক আছে? এবার আমরা আবার একটু দেখি। তার মানে আমি যদি এখানে আরো কিছু বলি, অর্থাৎ এখানে হলো যে প্রথমে যে অ্যাডজেক্টিভটা হয়, এই অ্যাডজেক্টিভের কারণে এখানে আমরা বুঝাচ্ছি হলো যে এতই যে।
আর এই যে পরে যে অ্যাডজেক্টিভের পরে যে ভার্ব হয়, সেই ভার্বটা হলো সেই ভার্বের কারণে কাজটা সম্ভব না, যে ভার্বটাই বসাবো সেটা সম্ভব না হবে। তো শিফট এন। এখন এক্সাম্পল দেখো, এখানে এখানে এই শীটে যা আছে, এই শীটে 3টা এক্সাম্পল আছে। নাম্বার 1, হি ইজ টু উইক, হি ইজ টু উইক ড্যাশ। নাম্বার 2 তে আছে দ্য গার্ল ওয়াজ টু ইয়াং, দ্য গার্ল ওয়াজ টু ইয়াং। তারপর এখানে একটা ড্যাশ আছে। নাম্বার 3 তে আছে স্যাম ইজ টু লেজি, স্যাম ইজ টু লেজি, তারপর আছে ড্যাশ। তাহলে এই 3টা বাক্যের ক্ষেত্রে দেখো, 3টা বাক্যের ক্ষেত্রে আমি যদি একটু পেন কালার চেঞ্জ করে নিই। ওকে, দেখো এখানে আছে কি টু উইক, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, দেখো এখানে দেখো ওই উইক এটা একটা অ্যাডজেক্টিভ, ইয়াং একটা অ্যাডজেক্টিভ, লেজি একটা অ্যাডজেক্টিভ। তাহলে হি ইজ টু উইক, এখন এতই দুর্বল যে মানুষ দুর্বল হলে কি করতে পারে না, সেক্ষেত্রে আমরা একটা লিখবো যে হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই দুর্বল যে সে ঠিক মতো হাঁটতে পারে না। যখন আমি বলবো ঠিক মতো, তাহলে তুমি একটা ওয়ার্ড অ্যাড করতে পারো, প্রপারলি। হি ইজ টু উইক টু ওয়াক প্রপারলি। দ্য গার্ল ওয়াজ টু ইয়াং, দ্য গার্ল ওয়াজ টু ইয়াং, এই যে পরেরটাতে সে মেয়েটা এতই অল্প বয়স। তো অল্প বয়সের সাথে সাধারণত কি কি কাজ হয় না, যেমন হলো সে ভোট দিতে পারে না, সে বিয়ে করতে পারে না। তো আমি এখানে লিখতে পারি দ্য গার্ল ওয়াজ টু ইয়াং টু কাস্ট ভোট, মেয়েটার এত অল্প বয়স ছিল যে সে ভোট দিতে পারতো না। এবার দেখো স্যাম ইজ টু লেজি, স্যাম এত লেজি হওয়ার কারণে মানুষ কি করতে পারে, সাধারণত কোনো চাকরি পায় না। ঠিক আছে, স্যাম ইজ টু লেজি, স্যাম এতই অলস যে কোনো টু গেট এনি জব, স্যাম এতই অলস যে কোনো চাকরি পায় না। তার মানে আমরা টু টু এর ব্যাপারটা বুঝলাম যে এতই যে না অর্থে। তাহলে যেমন হি ইজ টু লেজি, হি ইজ টু উইক, এক নম্বরে সে এতই অলস, সে এতই দুর্বল যে ঠিক মতো হাঁটতে পারে না। মেয়েটা এতই অল্প বয়স্ক ছিল বা তরুণী ছিল যে সে ঠিক ভোট দিতে পারতো না। তারপর স্যাম এতই অলস যে সে কোনো চাকরি পায় না। ঠিক আছে, তো চলো এখন আমরা 2 নম্বর নিয়মটাতে যাব। ওকে, নাম্বার 2, নাম্বার 2 তে আমরা এখানে আলোচনা করব টু টু এর একটা এক্সটেন্ডেড ভার্সন, অর্থাৎ আরো এটাকে আরো বড় ভার্সন। ঠিক আছে, সেটা হচ্ছে এখন আমরা পড়েছিলাম টু টু, এখন আমরা পড়বো টু, তারপর পড়বো হচ্ছে ফর, তারপর পড়বো হচ্ছে টু। তাহলে এতক্ষণ ছিল টু টু, এখন মাঝখানে নতুন একটা ফর যুক্ত হয়েছে, যে টু ফর টু। এটার অর্থ হচ্ছে যে এতই যে কোনো একজনের পক্ষে বা কারো পক্ষে, কারো বলতে কোনো এক ব্যক্তির পক্ষে, এতই যে কারো পক্ষে না অর্থে, এতই যে কারো পক্ষে না অর্থে। তাহলে টু টু হচ্ছে টু টু ছিল এতই যে না অর্থে, এই যে এখানে আছে টু টু এতই যে না অর্থে, আর টু ফর টু হচ্ছে এতই যে কারো পক্ষে, অর্থাৎ কোনো একজনের পক্ষে না। এখানে 3টা ফ্যাক্টর। এবার 3টা ফ্যাক্টর কি, এই টু ফর টু এর ক্ষেত্রে 3টা ফ্যাক্টর। এই টু মানে যে এই টু এর পর একটা হবে অ্যাডজেক্টিভ, এখানে হবে একটা অ্যাডজেক্টিভ যেই কারণে না হচ্ছে না। তারপর এটা কার জন্য অ্যাডজেক্টিভ, কার জন্য সম্ভব না, সেই একটা অবজেক্ট থাকবে। আর এইটা হচ্ছে যে কি সম্ভব না, অর্থাৎ একটা ভার্ব থাকবে। আমি যদি বলি যে মনে করো, তোমাকে একটা সহজ একটা উদাহরণ দিই। মনে করো যে আমি এখানে যে প্রথম উদাহরণটা আছে, এই উদাহরণটা চলো আমরা একটু খেয়াল করি। দা কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি ড্যাশ। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে দেখো, গাড়িটা কি দামি, এটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে এটা ফিল আপ হলো, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, কার জন্য, আমার জন্য। আচ্ছা, গাড়িটা যে দামি, এটা কি সবার জন্য এক্সপেন্সিভ? এখন ধরো আমার থেকে যে অনেক ধনী লোক, তার জন্য এই গাড়ি এফোর্ড করা কোনো ব্যাপার না, তার জন্য আসলে কোনো গাড়ি কোনো এফোর্ড করা ব্যাপার না, তার অনেক যথেষ্ট টাকা আছে, তাহলে তার ক্ষেত্রে গাড়িটা এক্সপেন্সিভ না। বাট আমার দৃষ্টিকোণ থেকে গাড়িটা এক্সপেন্সিভ, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি। তাহলে গাড়িটা এতই দামি যে আমার পক্ষে কি করা সম্ভব না, টু বাই ইট, দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই ইট। এটা হচ্ছে প্রথম এক্সাম্পল। এবার চলো এটার সিমিলারলি দ্বিতীয়টা দেখি। এটার দ্বিতীয়টার জন্য আমরা পরের স্লাইডে যাই। এখানে বলা আছে এই শীটের মধ্যে যেটা আছে বি নাম্বার, তোমরা চাইলে কিন্তু আমি শীটটা দিয়ে দিব, আমাকে কমেন্ট করলে আমি শীটটা দিয়ে দিব। বি নাম্বারে দেখো বলা আছে দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড, দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড। এবার আসলো ফর, দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড ফর, কোশ্চেনটা এতই কঠিন ছিল যে কাদের পক্ষে। এখন
মনে করো যে একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট আছে, 10 জন স্টুডেন্টের জন্য মধ্যে 6 জন স্টুডেন্টের জন্য কোশ্চেনটা খুব হার্ড ছিল, আর 4 জনের স্টুডেন্টের জন্য কোশ্চেনটা ইজি ছিল। যারা পারে নাই তাদের জন্য কোশ্চেনটা হার্ড, একই কোশ্চেন, সবার জন্য কিন্তু হার্ড না। যে ওই পড়াগুলো পড়ে নাই, ওই কোশ্চেন তার কমন পড়ে নাই, তার জন্য কিন্তু কোশ্চেনটা হার্ড ছিল। তো সেই ক্ষেত্রে যাদের পরীক্ষাটা হার্ড ছিল তারা বলতে পারে দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড ফর মি টু পাস, ঠিক আছে? অথবা টু অ্যান্সার, দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড, দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড ফর মি টু অ্যান্সার। তাহলে যে পারে নাই, যেমন আমি কোশ্চেনটা পারি নাই, তাহলে আমার জন্য কোশ্চেনটা এতই কঠিন ছিল যে আমি এটা অ্যান্সার করতে পারিনি। তাহলে এখানে খেয়াল করে দেখো, এইটা হচ্ছে হলো, আমি আমার পেন কালার পেন নেই, এই হার্ডটা হচ্ছে হলো এটা একটা অ্যাডজেক্টিভ, এবং এটা এই মিটা হচ্ছে এটা একটা অবজেক্ট, যে আমার পক্ষে সম্ভব না, কার পক্ষে সম্ভব না, এবং সেটা কি সম্ভব না, এটা অ্যান্সার করা সম্ভব না, এটা একটা ভার্ব। তাহলে দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড ফর মি টু অ্যান্সার, প্রশ্নটা এতই কঠিন ছিল যে আমার পক্ষে অ্যান্সার করা সম্ভব না। এবার আসো এটার নেক্সট কোশ্চেনে আমরা যাই, এটার সিতে যাই। এটা সিতে আছে দ্য বক্স ইজ টু হেভি, দ্য বক্স ইজ টু heavy for me, the box is too heavy। আচ্ছা, এই মি এর বদলে যদি একটা অন্য একটা বয় থাকতো, ফর দা বয়, তখন একই কথা হতো যে বক্সটা এতই ভারী যে এই যে এটা একটা অ্যাডজেক্টিভ, বক্সটা এতই ভারী যে আমার পক্ষে অথবা ছেলেটার পক্ষে কি করা সম্ভব না, টু লিফট ইট, বক্সটা এতই ভারী যে আমার পক্ষে উঠানো সম্ভব না। এটা কিন্তু আরেকজনের পক্ষে উঠানো সম্ভব হইতেই পারে। ধরো আমি খুব দুর্বল একজন ব্যক্তি, আমি খুব ভারী ওয়েট নিতে পারি না, আমার, তাহলে আমি যে বক্সটা উঠাতে পারবো না সেটা অন্য কেউ হয়তো এটা সহজে উঠাতে পারে। তাহলে বক্সটা এতই ভারী যে দেখো দ্য বক্সটা এতই ভারী যে আমার পক্ষে উঠানো সম্ভব না, দ্য বক্স ইজ টু হেভি ফর মি টু লিফট ইট। তাহলে এখানে আমরা যেটা বুঝলাম যে ওকে, আমরা যেটা বুঝলাম যে টু টু এইটা আর টু ফর টু এটা অলমোস্ট সিমিলার, জাস্ট এখানে এখানে অবজেক্ট নাই, এখানে অবজেক্ট আছে। এটা এখানে ছিল যে এতই যে না অর্থে, এখানে কিন্তু দুইটা ফ্যাক্টর কাজ করে, আর এখানে টু ফর টু তে কাজ করে এতই যে কোনো একজনের পক্ষে না অর্থে। এখানে তিনটা ফ্যাক্টর টু ফর টু তে, আর টু টু তে দুইটা ফ্যাক্টর কাজ করে, জাস্ট পার্থক্য এইটাই, ঠিক আছে? ওকে, এখন আমরা আলোচনা করব এইটারই সিমিলার আরেকটা আছে, সেটা হচ্ছে হলো এনাফ টু, জেড। পেনটা হোয়াইট পেন নেই। ওকে, নাম্বার 3 তে আসো। নাম্বার 3 তে আসতেছে হচ্ছে হলো এনাফ টু। এটার অর্থ হচ্ছে হলো এতই যে, এতক্ষণ আমরা পড়তেছিলাম কিন্তু না অর্থে, তাই না? এখন এই না এর বদলে হবে হচ্ছে হলো হ্যাঁ অর্থে। এখন আমরা পড়বো এতই যে হ্যাঁ অর্থে। তাহলে একটু খেয়াল করে দেখো, টু টু এতই যে না অর্থে, এনাফ টু এতই যে হ্যাঁ অর্থে। তো চলো আমরা এটা একটু দেখি। এটার একটা সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে, এই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা হয় দেখো, এনাফ এর পরে হয় হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, টু এর পরে হয় হচ্ছে হলো ভার্বের বেস ফর্ম। ঠিক টু টু এর যে নিয়ম এখানে সেই নিয়মই হবে, শুধু এখানে পার্থক্য হচ্ছিল এবার হবে হ্যাঁ অর্থে। তবে হ্যাঁ, কথা আছে, যদি ব্যাপারটা নেগেটিভ বোঝায় সেই ক্ষেত্রে হ্যাঁ অর্থটা আবার না অর্থ হতে পারে। এখন তুমি এটা দিয়ে কিভাবে বুঝবা, সেন্টেন্সে তোমাকে বলে দিবে, ঠিক আছে? চলো আমরা একটু দেখি। যেমন ধরো এখানে কোশ্চেনে দেওয়া আছে ইউ আর এনাফ ওল্ড, ইউ আর এনাফ ওল্ড, তারপর একটা ড্যাশ, তোমার যথেষ্ট বয়স হয়েছে ড্যাশ, ঠিক আছে? তারপর বি নাম্বার, দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ, দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ, তারপর ড্যাশ। দেখো দুইটা সেন্টেন্স, ইউ আর এনাফ ওল্ড, তোমার যথেষ্ট বয়স হয়েছে, ইউ আর এনাফ ওল্ড, এনাফ ওল্ড যথেষ্ট বয়স হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করবা যে এ নাম্বারে এনাফ আগে আছে, অ্যাডজেক্টিভ কিন্তু তার পরে আছে, আবার বি নাম্বারে অ্যাডজেক্টিভ আগে আছে আর এনাফটা পরে আছে। দুইটাই ব্যবহার করা যায়, দুইভাবেই গ্রহণযোগ্য, অর্থের কোনো পরিবর্তন হয় না। ইউ আর এনাফ ওল্ড, তোমার যথেষ্ট বয়স হয়েছে কি করতে, টু গেট এ জব, তোমার যথেষ্ট বয়স হচ্ছে একটা চাকরি পাওয়ার জন্য। তাহলে এখানে কিন্তু এনাফটা ইতিবাচক অর্থে, যে এতই হয়েছে যে সেটা
মানে পসিবল, ইউ আর এনাফ ওল্ড টু গেট এ জব, তোমার যথেষ্ট বয়স হচ্ছে একটা চাকরি পাওয়ার জন্য। আবার দেখো, দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ, দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ, প্রশ্নটা যথেষ্ট সহজ হয়েছিল টু গেট এ প্লাস, কোশ্চেনটা যথেষ্ট সহজ হয়েছিল এ প্লাস পাওয়ার জন্য। এইবার তুমি যদি এর বদলে এই যে ইজির বদলে যদি তুমি এবার একটা নেগেটিভ ওয়ার্ড দাও, দ্য কোশ্চেন ওয়াজ হার্ড এনাফ, কোশ্চেনটা যথেষ্ট কঠিন হয়েছিল টু পাস। এইবার দেখো কথাটা কিন্তু এবার নেগেটিভ হয়ে গেল, টু পাস ইন দ্য এক্সাম। দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ, দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ টু গেট এ প্লাস, দ্য কোশ্চেন ওয়াজ হার্ড এনাফ টু পাস ইন দ্য এক্সাম। এই হার্ড এর ক্ষেত্রে এটা হবে। ইজি এনাফ টুটা এতই যে হ্যাঁ অর্থ হইতে পারে, আবার এতই যে বললে না অর্থ হইতে পারে। তাহলে এখানে আমরা কি বুঝলাম, এনাফ টুটা বেশিরভাগ ক্ষেত্রে হ্যাঁ অর্থে হয়, এনাফ টু এটা হ্যাঁ অর্থে হয়, আবার যদি কথাটা কোনোভাবে নেগেটিভ রিপ্রেজেন্ট করে তাহলে সেই ক্ষেত্রে কথাটা না অর্থেও হতে পারে। ওকে, এখানে এই গেল মোটামুটি। আরেকটা এক্সাম্পল এখানে আছে, যেমন রাকিব ইজ রিচ এনাফ, এটা আমি একটু দেখি। যেমন দেখো 3 নাম্বারটা উদাহরণটা বলা আছে, এখানকার সিটা বলা আছে, রাকিব ইজ রিচ এনাফ, রাকিব যথেষ্ট ধনী টু বাই এ ফ্ল্যাট অথবা টু বাই এ কার, রাকিব যথেষ্ট ধনী একটা গাড়ি কেনার জন্য অথবা একটা ফ্ল্যাট কেনার জন্য। তাহলে এটা হ্যাঁ অর্থে আসছে। এর সাথে সাথে আমাদের সি নাম্বার অর্থাৎ 3 নাম্বার পয়েন্ট এনাফ টু এটা শেষ। ওকে, এবার আমরা ব্যবহার করব এমন একটা যেটা আগের দুইটার সাথে কম্বিনেশন করবে, ঠিক আছে? এবার আমরা দেবো হচ্ছে 4 নাম্বার রুলস। নাম্বার 4, এটা হচ্ছে হলো সো ডট ডট দ্যাট। এইটা দেখো, এতক্ষণ আমরা মূলত যেটা করেছি, সেটা হচ্ছে হলো টু টু না অর্থে, এনাফ টু হ্যাঁ অর্থে, আর সো দ্যাট হচ্ছে এমন একটা জিনিস যেটা এটাও কিন্তু এতই যে, তবে এটা হ্যাঁ অর্থে না অর্থে দুইটাই সমানভাবে বুঝাবে এবং এটা ডিপেন্ড করবে সেন্টেন্স কি বলতেছে। আর এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটাও একটু ভিন্ন। দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই, এখানেই লিখে দেই। দেখো আমরা যখন টু লিখতেছিলাম, তারপর দিচ্ছিলাম হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, তারপর দিচ্ছিলাম টু, তারপর দিচ্ছিলাম হচ্ছে ভার্বের বেস ফর্ম, এর বাইরে কিন্তু আর কোনো ঘটনা ছিল না। এনাফের ক্ষেত্রে আমরা সেম কাজটা করতেছিলাম, এনাফ লিখতেছিলাম, তারপর অ্যাডজেক্টিভ লিখতেছিলাম, তারপর টু লিখতেছিলাম, তারপর ভার্বের বেস ফর্ম লিখতাম। তার মানে খেয়াল করে দেখো, টু এর পরে সবসময় টু প্লাস ভার্বের বেস, টু প্লাস ভার্বের বেস, আর কোনো ফাংশন ছিল না। কিন্তু সো দ্যাট এর ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। সো দ্যাট এর ক্ষেত্রে কি হবে দেখো, সো তারপর হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, তারপর হবে হচ্ছে হলো দ্যাট, তারপর হবে হচ্ছে হলো সাবজেক্ট প্লাস ক্যান বা ক্যান নট, তারপর ভার্বের বেস ফর্ম। আর যদি কথাটা পাস্ট হয় তাহলে হবে হচ্ছে হলো কুড বা কুডেন্ট। এই লাইনটা ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তাহলে এইটা আর এইটার মধ্যে এই দুইটা সিমিলার, যে এগুলোর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, টু প্লাস ভার্বের বেস ফর্ম, এখানে আর কোনো কিছু হয় না। বাট এইখানে একটা সাবজেক্ট বসে, এগুলোতে কিন্তু কোনো সাবজেক্ট নেই, খেয়াল করে দেখছো? কিন্তু এটাতে সো দ্যাট এর ক্ষেত্রে সো প্লাস অ্যাডজেক্টিভ, সো দ্যাট এর সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে দ্যাট এর পর আলাদা করে একটা সাবজেক্ট আছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সের ফরমেশনটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়ার জন্য। তো চলো এই জিনিসটার উপর ভিত্তি করে আমরা একটা সেন্টেন্স সাজাই। ওকে, তো এটা স্ট্রাকচার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছিল পাইলাম আমরা কি, সো প্লাস দ্যাট, সরি, সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান, ক্যান নট বা কুড, কুড নট, এর সাথে ভার্বের বেস। ঠিক আছে, এখন আমরা একটা এক্সাম্পল এখানে আমরা দেখি। হি ইজ সো ওল্ড, এখানে প্রথম উদাহরণ যেটা দেওয়া আছে, হি ইজ সো ওল্ড দ্যাট, সে এতই বৃদ্ধ, সে এতই বৃদ্ধ যে সে কি করতে পারে না। এটা আমরা নেগেটিভ অর্থ বোঝাচ্ছি, সে এতই বৃদ্ধ যে সে হাঁটতে পারে না। তাহলে এখানে আমরা দেখো, হি ইজ সো ওল্ড দ্যাট হি কান্ট ওয়াক প্রপারলি, হি ইজ সো ওল্ড দ্যাট হি কান্ট ওয়াক প্রপারলি। যদি তুমি এটা টু টু দিয়ে করতা তাহলে এটা কেমন হতো একটু চিন্তা করে দেখো। আমি লাল কালার দিয়ে টু টুর সাথে এটা কম্পেয়ারটা দেখাই।
তখন এটা হইতো এরকম যে হি ইজ টু ওল্ড টু ওয়াক প্রপারলি। তাহলে আমাদের তখন এই পার্টটা লিখতে হইতো। তাহলে সো ডট ডট দ্যাট আর টু এর মধ্যে পার্থক্য হচ্ছে হলো এখানে পরের অংশে সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে পরের অংশে একটা সাবজেক্ট হবে, তারপরে যে যেমন একটা সাবজেক্ট হবে, ক্যান নট কুড নট হবে, তারপর ভার্বের বেস ফর্ম হবে। আর টু এর ক্ষেত্রে টু এর পরে সবসময় ভার্বের একটা বেস ফর্ম দিয়ে বাকি অংশটুকু রেডি করতে হবে। তাহলে সো ডট ডট দ্যাট টু এর থেকে একটু ভারী, ঠিক আছে? ওকে, এবার আমরা নেক্সট এক্সাম্পলটাতে যাব। বি নাম্বারে যাই। বি নাম্বারে আছে হচ্ছে হলো দ্য গার্ল ওয়াজ সো পোর। দ্য গার্ল ওয়াজ সো পোর। দ্য গার্ল ওয়াজ সো পোর দ্যাট, মেয়েটা এতই গরিব ছিল যে সে দ্যাট, এইবার এরপরে ড্যাশ দেওয়া আছে। দ্য গার্ল ওয়াজ সো পোর দ্যাট শি যেহেতু এবার এখন কি আছে ওয়াজ আছে, তাহলে এখানে ক্যান নট হবে না, এখানে হবে কুড নট। শি কুডন্ট বাইটা বোঝা যাচ্ছে না। শি কুডন্ট বাই হার ফুড। মেয়েটা এতই গরিব ছিল যে সে তার খাবার কিনতে পারতো না। তাহলে এখানে দ্য গার্ল ওয়াজ সো পোর, দ্য গার্ল ওয়াজ, এই যে দেখো সো আছে, তারপর হচ্ছে দ্যাট আছে, সো এর পর একটা অ্যাডজেক্টিভ, তারপর দ্যাট এর পর একটা সাবজেক্ট, তারপর ক্যান নট কুড নট অনুযায়ী সেন্টেন্সের অর্থ অনুযায়ী কুড নট, তারপর ভার্বের বেস ফর্ম। দ্য গার্ল ওয়াজ সো পোর দ্যাট শি কুড নট বাই হার ফুড। একইভাবে আমরা প্র্যাকটিস করব আরেকটার জন্য। আরেকটা এক্সাম্পল এখানে যেটা আছে, সি দ্য এক্সাম ওয়াজ সো ইজি দ্যাট। এক্সামটা এতই সহজ ছিল যে উই কুড গেট এ প্লাস। এক্সামটা এতই সহজ ছিল যে আমরা এ প্লাস পেতে পেরেছিলাম, ঠিক আছে? এখন এই সো দ্যাটটা আমরা এখানে সব উদাহরণটা আমি এখানে হ্যাঁ অর্থে দিছি। তো এই লেকচারে, এই ভিডিওতে চলো আমি একটা না অর্থে দেখাই, ঠিক আছে? এর জন্য আমরা একটু চলে যাব এনাফ টু তে যাই। দেখো এই এক্সাম্পলটা দেখো, এনাফ টু তো ছিল না অর্থে, যেমন এনাফ টু অর্থে কি হ্যাঁ অর্থে ছিল, যেমন ইউ আর এনাফ ওল্ড টু গেট এ জব, এটা কি ছিল হ্যাঁ অর্থে ছিল। তো এবার দেখো সো দ্যাট এর ক্ষেত্রে, দেখো সো দ্যাট এর ক্ষেত্রে এখানে কি ছিল যে সো ডট ব্যবহার করছি, সে পারে নাই। তারপরে মেয়েটা এতই গরিব ছিল যে সে পারে নাই খাবার কিনতে। আর এইখানে আছে কি দেখো এর পরেরটাতে, যে এক্সামটা এতই সহজ ছিল যে আমরা এ প্লাস পেতে পেরেছিলাম। তাহলে একটা ছিল টু না অর্থে, এটার অল্টারনেটিভ ভাবে আমরা সো ডট ডট দ্যাট দিয়ে ব্যবহার করছি। আরেকটা হচ্ছে এনাফ টু, যেটা নরমালি হ্যাঁ অর্থে, এটা আমরা অলরেডি এখানে ব্যবহার করছি। তাহলে এটা অলরেডি ব্যবহার করে দিছি, এটা লাগবে না, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা আরেকটাতে, আমরা ডি নাম্বার উদাহরণটা লাগবে না, অলরেডি আমরা হ্যাঁ অর্থে এটা করে ফেলছি। এবার আমরা এবার পড়বো এর পরেরটা পড়বো। তো 5 নাম্বার নিয়মে আসো। 5 নাম্বার নিয়ম আজকে আমাদের প্রথম ক্লাসে এই 5টা নিয়মই আমরা শিখবো। 5 নাম্বার নিয়ম হচ্ছে হলো এই দেখো সো দ্যাট, এতক্ষণ আমরা যেটা পড়ছি সেটা আমরা পড়ছি হচ্ছে হলো, দেখো এখানে আমি লিখি, এখানে আমরা পড়ছি সো ডট ডট দ্যাট, এটা একটা অর্থ। কিন্তু এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে সো দ্যাট, সেটা কিন্তু পাশাপাশি হবে, যেটা আরেকভাবে লেখা যায় ইন অর্ডার দ্যাট। দেখো এই দুটার অর্থ কি, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর অর্থ হচ্ছিল যাতে, যাতে আমরা কথা বলি না, যাতে এটা হয়, যাতে এটা করি, এরকম। সো ডট ডট দ্যাট মানে দুটার মাঝখানে দুটা গ্যাপে থাকবে, একটু দূরে থাকবে, এটা একটা জিনিস, এটার অর্থ এক। আর সো দ্যাট এটার অর্থ আরেক। তো আমরা এখন যেটা বলতেছি সো দ্যাট, যেটা পাশাপাশি আছে, এটা মানে হচ্ছিল যাতে বা উদ্দেশ্য বোঝায়, ঠিক আছে? চলো আমরা একটু দেখি। এখানে একটা সেন্টেন্স প্যাটার্ন কাজ করে। সেই সেন্টেন্স প্যাটার্নটা কি দেখো, রিজন থাকে, তারপর হয় হচ্ছে হলো সো দ্যাট, তারপর হয় রেজাল্ট। এই যে রিজন, সো দ্যাট, আর এই যে এরপরে হয় রেজাল্ট। তো চলো আমরা একটা প্যাটার্ন দেখি। এবং সাধারণত এই রিজনের একটা টেন্স হয়, রেজাল্টের আরেকটা টেন্স হয়। আমাদের এই জিনিসটা প্রয়োজন নাই, এটা আমরা রিমুভ করে ফেলি। ওকে, তো রিজনটা হয় সাধারণত হচ্ছে হলো প্রেজেন্ট ইনডেফিনিট। রিজনটা হয় সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট, অথবা আরেকটা হয় ধরে নিলাম প্রেজেন্ট, ওই অথবাটা দিলাম না, হ্যাঁ ওটা বেশি তেমন আসে না, প্রেজেন্ট ইনডেফিনিট। আর এটা হয় হচ্ছে হলো এরপরে অংশ হয় সাবজেক্ট প্লাস
ক্যান, ঠিক আছে, অথবা মে প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান বা মে ভার্বের বেস ফর্ম হয়। তোমাদের যেটা বললাম যে যেটা প্রায় যেটা তেমন আসে না, এটা একটু বলে দিই। এটা হলো আর অনেক সময় হয় হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি আদেশমূলক, যেমন হচ্ছে একটা উপদেশমূলক, হ্যাঁ, ডু ইট, স্টাডিজ রেগুলারলি, সো দ্যাট, এরকম ইম্পারেটিভ। এটাতে তুমি অতটা পাবা না। আর ইম্পারেটিভ সেন্টেন্সকে প্রেজেন্ট ইনডিফিনিট ধরা হয়। যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে রেজাল্ট, যার ফলাফল অংশটা হবে সাবজেক্ট প্লাস ক্যান বা মে দিয়ে ভার্বের বেস ফর্ম। চলো দেখতে আমরা একটু দেখি, এটা আমি একটু ছোট করি। হ্যান্ড টুল হচ্ছে না কাজে। আচ্ছা চলো আমরা এটা এখানে এখানে দেখি। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট যেমন উই ইট, কোনো একটা সমস্যা হচ্ছে, লেখার প্যাটার্নটা ঠিক মতো হচ্ছে না। ওকে, এবার আসবে। উই ইট সো দ্যাট, উই ইট সো দ্যাট, আমরা খাই যেন আমরা, উই ক্যান লিভ, যেন আমরা বাঁচতে পারি। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। নিয়মটা দেখো, এই যে এটা একটা রিজন, আমরা খাই, এখানে আছে হচ্ছিল সো দ্যাট, যেটা আমাদের মূল রুলস, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ক্যান, তারপর ভার্বের বেস ফর্ম। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ। আরো কিছু এক্সাম্পল দেখো এটার। এটা এখানকার এই শীটের মধ্যে যে এ নাম্বারটা আছে সেটা এখানে এটা ছিল, হি কেম টু মাই অফিস, he came to my office so that, he came to my office so that, তারপর আছে হচ্ছে হলো ড্যাশ। এখানে আমি একটু লাইনটাকে একটু বড় করবো, তাই এখানে লিখছি সে আমার অফিসে এসেছিল। তাহলে এটা একটা রিজন, ঘটনাটার রিজন হচ্ছে হলো এটা, ঘটনার প্রভাব রিজন হচ্ছে হলো এটা, হি কেম টু মাই অফিস। এবার আছে সো দ্যাট, এটা মূল নিয়ম, হি কেম টু মাই অফিস সো দ্যাট। যেহেতু এখানে আগের অংশে আছে পাস্ট, তা আমরা এখানে কি বলছি দেখো, যদি প্রেজেন্ট থাকে তাহলে সাবজেক্ট প্লাস ক্যান বা মে হয়। এখন আমরা দেখবো যদি পাস্ট থাকে তাহলে কি হবে, হি কেম টু মাই অফিস সো দ্যাট হি, এখানে আছে দেখো ক্যান বা মে আছে, ক্যান অথবা মে আছে। যদি এখানে পাস্ট হয়, আমি একটু রেড মার্কে লিখে দিই, লাল কালারটাতে ধরো পাস্টের হিসাবটা আসবে, ঠিক আছে, তোমাদের পাস্ট হিসাব করলে লাল কালারটা দেখাই। এখানে যদি হয় পাস্ট ইনডিফিনিট, এখানে যদি আগের অংশ রিজনটা যদি হয় পাস্ট ইনডিফিনিট, তখন রেজাল্টটা কি হবে, রিজনটা যদি হয় পাস্ট ইনডিফিনিট তখন রেজাল্টটা হবে হচ্ছে হলো সাবজেক্ট প্লাস ক্যানের বদলে হবে কুড, মেয়ের বদলে হবে মাইট, আর ভার্বের বেস ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস ক্যান বা মে, পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস কুড বা মাইট। ওই ক্যানের আর কুডের, ক্যান আর মেয়ের পাস্ট ফর্ম, ক্যানের পাস্ট কুড, মেয়ের পাস্ট মাইট। ওকে, হি কেম টু মাই অফিস so that he could get a job, সে আমার অফিসে এসেছিল যাতে সে একটা চাকরি পেতে পারতো। তাহলে আমার তার রিজন হচ্ছে অফিসে আসা, এবং এই অফিসে আসার ফলাফলটা হচ্ছে একটা চাকরি পেতে পারা। তাহলে এখানে আসবে কি দেখো, কুড ব্যবহার করা হয়েছে, কারণ কি আগের অংশ ছিল পাস্ট, হি কুড গেট। যদি আসতো হি কামস টু মাই অফিস, তাহলে আমি হয়তো এটা লিখতাম সো দ্যাট হি ক্যান গেট সাম হেল্প, সে আমার অফিসে আসে যাতে সে কিছু সাহায্য পায়, ঠিক আছে, এরকম। এটার বি নাম্বারে শীটের মধ্যে যেটা বি সেটা অলরেডি আমরা ব্যবহার করছি। এই যে এটা ছিল শীটের বি, এটা এখানে বি লিখে দিলাম, যে উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, এটা শীটের বি নাম্বার উদাহরণ। এবার আছে হচ্ছিল যে ধরো সি নাম্বার, সি নাম্বার এখানে যেটা আছে, উই শুড এনশিওর ম্যাক্সিমাম ইউজ অফ সানলাইট। এটা একটু ডিফারেন্ট, বাট তারপরেও এটা প্রথমটার মতো, ওই প্রথম রুলসের মতো, অর্থাৎ যে প্রেজেন্ট ইনডিফিনিটের এই নিয়মের মতোই কাজ করবে। চলো এটা আমরা একটু দেখি। এখানে সেন্টেন্সটা বলা আছে, উই শুড এনশিওর ম্যাক্সিমাম ইউজ অফ সানলাইট, we should ensure maximum use of sunlight so that, we should ensure maximum use of sunlight so that, এইবার আছে হচ্ছে হলো ধরো একটা ড্যাশ দেওয়া আছে, so that দিয়ে ড্যাশ দেওয়া আছে, we should ensure maximum use of sunlight। এখন শুড থাকার ফলে, যখন বাক্যে শুড থাকে তাহলে আমাদের উচিত, এটা নরমালি প্রেজেন্ট না, এটা ফিউচার টাইপ বোঝানো হচ্ছে, তো এই শ্যাল উইলের মধ্যে উচিত অর্থে বোঝানো হচ্ছে, ঠিক আছে।
তো যদি কোনো কারণে এখানে ফিউচার থাকে, এখানে তো বর্তমানে করি না, উচিত, আমাদের করা উচিত, তাই তো, ভবিষ্যতের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। উই শুড এনশিওর ম্যাক্সিমাম ইউজ অফ সানলাইট, আমাদের সর্বোচ্চ সূর্যের আলোর ব্যবহার করা উচিত। এটা সামনের অংশ কিন্তু ফিউচার অর্থে আছে, সো দ্যাট পরের অংশ প্রেজেন্টের মধ্যে হবে। উই ক্যান সেভ আওয়ার ইলেকট্রিসিটি। উই শুড এনশিওর, দেখো এখানে শুড থাকার পরেও আমরা কি করছি, ক্যান ব্যবহার করছি, কারণ শুড থাকলে এটা প্রেজেন্ট ধরা হবে, ঠিক আছে। আচ্ছা, উই শুড এনশিওর ম্যাক্সিমাম ইউজ অফ সানলাইট সো দ্যাট উই ক্যান সেভ আওয়ার ইলেকট্রিসিটি, আমাদের সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার করা উচিত যাতে আমরা বিদ্যুৎ মানে আমরা সঞ্চয় করতে পারি, ঠিক আছে। তো আজকে আমরা যে জিনিসটা, যে কটা জিনিস পড়লাম, এই 5টাই আমরা আজকে আলোচনা করলাম। চলো আমরা এবার একটু সামারি দেখে নিই, রিভিউ করে ফেলি। ওকে, এখান থেকে আমাদের শুরু। আমরা যা যা বলছি সেটা হলো যে কমপ্লিটিং সেন্টেন্সে তুমি যদি ভালো করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কিছু জিনিস জানতে হবে। প্রথম কথা হচ্ছে টেন্সের স্ট্রাকচার জানতে হবে। তুমি যদি টেন্সের স্ট্রাকচার না জানো, কমপ্লিটিং সেন্টেন্স তুমি ভালো কিছু করতে পারবে না। আর আলটিমেটলি যে কোনো গ্রামারের ক্ষেত্রে তুমি টেন্স না জানলে অ্যাকচুয়ালি ভালো করতে পারবে না। আমরা লাস্ট ফ্রি ক্লাসে ন্যারেশনে দেখেছি ব্যাপক পরিমাণে টেন্সের ব্যবহার এসেছে, এখানে ঠিক তাই আসবে। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে অ্যাফার্মেটিভ আর নেগেটিভের ব্যবহারটা থাকবে। একটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ এই কথা বুঝে আমার বাকি অংশগুলো তৈরি করতে হবে। বাক্য কি অ্যাফার্মেটিভ কত ইতিবাচক হ্যাবোধক কথা বলতেছে নাকি নেগেটিভ নাবোধক কথা বলতেছে, এটা সেন্টেন্স বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমার যে ফাঁকা অংশটুকু আছে এটার অর্থ জেনারেট করতে খুব সাহায্য করবে। সেন্টেন্সের মিনিং, তুমি যদি বাক্যের যে অংশটুকু দেওয়া থাকবে সেই অংশের মিনিং ঠিক মতো বুঝতে না পারো, বাকি অংশ তুমি কিভাবে অ্যাড করবা? অর্ধেক যে অংশ, প্রদত্ত অংশ, গিভেন যে পার্ট, এইটা থেকে অর্থটা বুঝেই তো তুমি বাকি অংশটা তুমি জেনারেট করবা। অর্থ বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। কমপ্লিটিং সেন্টেন্সটা ওভারঅল সকল গ্রামারেই অর্থ বোঝাটা খুবই জরুরি। তো তোমরা যারা সেন্টেন্স করে অর্থ বুঝতে কষ্ট হয়, অর্থ বোঝার ক্ষেত্রে ট্রান্সলেশনের স্কিলটাকে একটু বাড়ানোর চেষ্টা করবা। তারপর আমি এখানে কমপ্লিটিং সেন্টেন্সের মোটমাট 23টা রুলস দিয়েছি। এই 23টা রুলস একটু তোমরা বাসা প্র্যাকটিস করবা ভালো করে। আজকে প্রথম 5টা গেল, এরকম করে আমরা আরো ক্লাসের রুলস গুলো দিব, এটা একটু তোমরা বাসা প্র্যাকটিস করবা স্টেপ বাই স্টেপ। ওকে, তো প্রথমে যে রুলসটা আছে সেটা হচ্ছিল টু টু, এতই যে না অর্থে। এরপরে সাধারণত কি হয়, টু প্লাস অ্যাডজেক্টিভ হয়, টু এর পরে ভার্ব বেস ফর্ম হয়। যেমন হি ইজ টু লেজি টু ডু এনি জব, সে এতই অলস যে কোনো কাজ করতে পারে না। দেখো টু এর পরে ভার্ব বেস ফর্ম আছে। শি ইজ টু ইয়াং টু কাস্ট ভোট, সে এতই অলস যে ভোট দিতে পারে না। তাহলে এখানে মূলত বোঝাচ্ছে টু টু এতই যে না অর্থে। এটার 3টা উদাহরণ এখানে দিছি, যেটা শীটে দেওয়া আছে, সেটার অ্যান্সার আমরা করেছি। দ্বিতীয়টা হচ্ছে টু ফর টু, টু টুটাকে বাড়ালে এই একই জিনিস হয়। টু টুটাকে তুমি যদি একটু টেনে এক্সটেন্ড করো, স্ট্রেচ করো, তাহলে মাঝখানে কার জন্য সেটা সম্ভব না সেটা আসতেছে। একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস সেটা সম্ভব না, এটা এখানে বলা হয়নি কার জন্য, কমনলি বলা সেটা পসিবল না, এটা টু টু। আবার বলা হচ্ছে একটা জিনিস এটা অমুকের জন্য সম্ভব না কিন্তু তমুকের জন্য সম্ভব, তাহলে সেই ক্ষেত্রে কার জন্য সম্ভব না এটা হাইলাইট করে দিতে হয় এবং এর জন্য একটা ফরের পরে একটা অবজেক্ট বসাতে হয়। এখানে কিন্তু ফরের পর সাবজেক্ট কখনোই বলবে না, মানে দ্য কার ইজ টু এক্সপেন্সিভ, এখানে দেখো এখানে লিখছি ফরের পর লিখছি মি, এখানে কখনো হবে না দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর আই, এটা সাবজেক্ট হয় না, এখানে অবজেক্ট হয়। আর যদি নাম ব্যবহার করো যে দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর রাজু টু বাই ইট, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। কারণ কি, যখন কোনো প্রপার নাউন থাকে, নাউন কোনো নাম, নির্দিষ্ট কোনো নাম, সেই ক্ষেত্রে আমার কিন্তু সাবজেক্টও যা অবজেক্টও ঠিকই তাই হয়। অর্থাৎ রাজুর সাবজেক্ট ফর্মও রাজু, অবজেক্টিভ ফর্মও হচ্ছে হলো রাজু, সেই ক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি অবজেক্টিভ বসতেছে, ঠিক আছে। দ্য কার ইজ টু এক্সপেন্সিভ ফর মি টু বাই ইট, গাড়িটি আমার পক্ষে এতই দামি, গাড়িটি এতই দামি যে আমার পক্ষে কেনা সম্ভব না। সিমিলার, দ্য কোশ্চেন ওয়াজ টু হার্ড ফর মি টু অ্যান্সার, কোশ্চেনটা এতই কঠিন ছিল যে আমার পক্ষে অ্যান্সার করা সম্ভব না। একইভাবে অ্যাডজেক্টিভ, অবজেক্ট, ভার্ব বসছে। দ্য বক্স ইজ টু হেভি ফর মি টু লিফট ইট, বক্সটা এতই ভারী যে আমার পক্ষে উঠানো সম্ভব না। এরপর 3 নাম্বারটা হচ্ছে এনাফ ডট ডট টু, এতই যে হ্যাঁ অর্থে, খুব কম এবং খুব অল্প ক্ষেত্র বিশেষে সেটা না অর্থে বোঝায় যদি কথাটা নেগেটিভ আসে। টু টু এর হুবহু একই নিয়ম, জাস্ট টু টু দ্বারা হ্যাঁ অর্থে বোঝাচ্ছে, এনাফ টু দ্বারা টু টু দ্বারা না অর্থে বোঝাচ্ছে, এনাফ টু দ্বারা হ্যাঁ অর্থে বোঝাচ্ছে। ইউ আর এনাফ ওল্ড টু গেট এ জব, তুমি যথেষ্ট বয়স্ক হয়েছে একটা চাকরি পেতে। সেন্টেন্স স্ট্রাকচার সব এক। দ্য কোশ্চেন ওয়াজ ইজি এনাফ টু গেট এ প্লাস, কোশ্চেনটা যথেষ্ট সহজ ছিল এ প্লাস পেতে। এখন আমি যদি নেগেটিভ করি, দ্য কোশ্চেন ওয়াজ হার্ড এনাফ টু পাস ইন দ্য এক্সাম, কোশ্চেনটা যথেষ্ট কঠিন ছিল, পাস করা যেত না। তাহলে দেখো ইজি এনাফ বলাতে কথাটা হ্যাঁ বোধক হয়ে গেছে, আর হার্ড এনাফ বলাতে কথাটা না বোধক হয়ে গেছে, যদিও এনাফ দিয়ে না বোধকটা একটু কমই ব্যবহার করা হয়। এই যেমন দেখো একটা, রাকিব ইজ রিচ এনাফ টু বাই এ ফ্ল্যাট অথবা টু বাই এ কার, রাকিব যথেষ্ট ধনী একটা ফ্ল্যাট অথবা একটা গাড়ি কেনার জন্য। এবার 4 নাম্বার, সো ডট ডট দ্যাট, সো এর পরে যখন গ্যাপ দিয়ে একটা ওয়ার্ড থাকবে তারপর ডট, মানে সো ওয়ার্ড একসাথে বলবে না, আলাদা আলাদা বসবে, তখন এর অর্থ দাঁড়ায় এতই যে হ্যাঁ বা না উভয় অর্থে। অর্থাৎ টু টু তে ছিল এতই যে না অর্থে, এনাফ টু তে ছিল এতই যে হ্যাঁ অর্থে, আর সো ডট ডট দ্যাট হচ্ছে এতই যে হ্যাঁ অর্থে বা না অর্থে। কথা যদি ইতিবাচক হয় তাহলে হ্যাঁ অর্থ হবে, কথা যদি নেতিবাচক হয় বা নেগেটিভ হয় তাহলে সেটা না অর্থ হবে। এখানে সেন্টেন্স প্যাটার্ন টু টু এনাফ টু এর সাথে আমি পার্থক্যটা দেখাই দিচ্ছি। দেখো টু এর পরে অ্যাডজেক্টিভ হয়, তারপর টু এর পরে ভার্ব বেস ফর্ম হয়। এনাফ এর ক্ষেত্রে সেম একই কথা, এনাফ এর পরে অ্যাডজেক্টিভ হয়, টু এর পরে ভার্ব বেস ফর্ম হয়। কিন্তু সো এর পরে হয়, সো এর পরে এখানে হয় একটা আবার অ্যাডজেক্টিভ, এই যে এখানে দেওয়া আছে, সো এর পরে হয় অ্যাডজেক্টিভ, তারপর দ্যাট এর পরে হয় সাবজেক্ট, ক্যান নট বা কুড নট, তারপর ভার্ব বেস ফর্ম। তাহলে এখানে কি হচ্ছে, টু টু এনাফ টু আর সো দ্যাটের মধ্যে মূল পার্থক্য হচ্ছিল টু টু এনাফ টু তে শেষের অংশে কোনো সাবজেক্ট থাকে না, বাট
সো ডট ডট দ্যাট এর ক্ষেত্রে শেষের অংশে সাবজেক্ট থাকে। আর এইটাই একটা, এই অংশগুলোকে একটা বড় একটা অর্থ মানে ফিচারে কত পরিবর্তন আনে। এই দুইটা কিন্তু সিম্পল সেন্টেন্স, আর এইটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, শুধু এই সাবজেক্ট থাকার না থাকার কারণে সিম্পল আর কমপ্লেক্স হয়ে যাচ্ছে। সো উপরে স্ট্রাকচারটা দিয়েছি, এই যে এটা একটা স্ট্রাকচার, এখানে স্ট্রাকচার আলোচনা আবার রিপিট করেছি যাতে এখানে উদাহরণটা বুঝতে পারো। হি ইজ সো ওল্ড দ্যাট হি ক্যান নট ওয়াক প্রপারলি, সে এতই বৃদ্ধ যে ঠিক কথা হাঁটতে পারে না। যেহেতু সো ওল্ড দ্বারা এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে, সে পারে না অর্থে আসতেছে, অর্থাৎ হি ইজ সো ওল্ড, সে এতই বৃদ্ধ যে ঠিক কথা হাঁটতে পারে না। এটা যদি লাল লাইন দিয়ে যা দেখাচ্ছি, যদি টু টু দিয়ে না অর্থেটা ব্যবহার করতাম তাহলে হয়তো হি ইজ টু ওল্ড টু ওয়াক প্রপারলি। দেখো টু এর পরে কিন্তু কোনো সাবজেক্ট আসে, বাট তুমি যখন সো ডট ডট দ্যাট দিয়ে করছো তখন সাবজেক্ট আসছে, মডাল অক্সিলারি ভার্ব ক্যান নট ব্যবহার করা হয়েছে, এগুলো ব্যবহার করতে হবে। আবার দ্য গার্ল ওয়াজ সো পোর দ্যাট শি কুড নট বাই হার ফুড, বি নাম্বার উদাহরণ, মেয়েটা এতই গরিব ছিল যে সে তার খাবার কিনতে পারতো না, এটা একটা রয়েছে। এবার দেখো, এবার এটা হচ্ছে এখন ইতিবাচক অর্থে, অর্থাৎ সো ডট ডট দ্যাট ব্যবহার করবো। এবার হ্যাঁ অর্থে, দ্য এক্সাম ওয়াজ সো ইজি, এক্সাম ওয়াজ সো ইজি, পরীক্ষাটা এতই সহজ ছিল যে, এবার না বাদক না, নেতিবাচক না ইতিবাচক, দ্য এক্সাম ওয়াজ সো ইজি পজিটিভ কথা, দ্যাট উই কুড গেট এ প্লাস। তাহলে আমরা এবার ক্যান নট বা কুড নট লিখি নাই, আমরা লিখছিলাম কুড, কারণ কি প্রথম অংশে আছে ওয়াজ, এই দেখো প্রথম অংশে কি আছে ওয়াজ, তাহলে পরীক্ষাটা এতই সহজ ছিল যে আমরা এ প্লাস পেতে পেরেছিলাম। তাহলে কথাটা এবার ইতিবাচক হওয়াতেই কুড ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এবার আমাদের আজকের ক্লাসের লাস্ট পড়া রিভিশন, সো দ্যাট। এবার যদি পাশাপাশি থাকে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, যার অর্থ হচ্ছিল যাতে, এই ধরনের সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে হলো রিজন থাকবে, মাঝখানে সো দ্যাট থাকবে, তারপর হবে রেজাল্ট, মানে আগে রিজন তারপর সো দ্যাট তারপর হচ্ছে রেজাল্ট। এখানে প্যাটার্নটা হচ্ছে রিজনটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আর খুব কম ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তো প্রেজেন্ট ইনডিফিনিট বা ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন এক, আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ সাবজেক্ট বা সাবজেক্ট প্লাস ক্যান বা মে দিয়ে ভার্বের বেস ফর্ম দিবা। যেমন এখানে বি নাম্বার উদাহরণ দেওয়া আছে, উই ইট, প্রেজেন্ট ইনডিফিনিট, তার পরের অংশ হবে সো দ্যাট উই ক্যান লিভ, আমরা যাতে বাঁচতে পারি, অথবা উই ইট সো দ্যাট উই মে লিভ, এটা দিলেও কিন্তু হয়। ঠিক আছে, যেহেতু ক্যান বা মের স্ট্রাকচার দেওয়া আছে। আর আগের অংশ অর্থাৎ রিজন যদি পাস্ট ইনডিফিনিট হয়, যেটা যে লাল মার্কের শুরুতে দেওয়া আছে, রেড মার্কিং করে এখানে দেওয়া আছে, রিজন যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে ক্যানের পাস্ট কুড, মেয়ের পাস্ট মাইট, এই যে সাবজেক্ট প্লাস কুড আর মাইট, আর বাকি সব সেম। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশে সাবজেক্ট প্লাস ক্যান বা মে প্লাস ভার্বের বেস ফর্ম, আর পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তো এটার একটা উদাহরণ দেখি, যেমন দেখো হি কেম টু মাই অফিস, রেড মার্ক দিই বুঝতে হয়তো সুবিধা হতে পারে তোমাদের। হি, এই দেখো এখানে কেম আছে, হি কেম টু মাই অফিস সো দ্যাট হি কুড, সে আমার অফিসে এসেছিল যাতে সে একটা চাকরি পেতে পারতো, আগে পাস্ট তাই পরের অংশ পাস্ট, আগে পাস্ট তাই পরের অংশ কুড ব্যবহার করা হয়েছে। আবার দেখো যদি শুড ব্যবহার করা হয় তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট ধরে নেব, যদিও শুড ভবিষ্যতে উচিত অর্থে, মানে এখন করতেছে না বাট সামনে করা উচিত এরকম অর্থে, তারপরে সেটাকে আমরা প্রেজেন্ট ধরে নেব। উই শুড এনশিওর ম্যাক্সিমাম ইউজ অফ সানলাইট, আমাদের সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার করা উচিত যাতে। এখন শুড ব্যবহার করার কারণে এটাকে আমরা প্রেজেন্ট ধরছি, তাই এখানে আমরা কি ব্যবহার করলাম, ক্যান ব্যবহার করলাম, সো দ্যাট উই ক্যান সেভ আওয়ার ইলেকট্রিসিটি, যাতে আমরা আমাদের বিদ্যুৎ সঞ্চয় করতে পারি। তো আজকের রিভিশনও শেষ হয়ে গেল, আমরা কমপ্লিটিং সেন্টেন্সের 1 থেকে 5 পড়লাম। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে, আগামী ফ্রি ক্লাসে, ভিডিও ক্লাসে 6 থেকে 10 বা 6 থেকে 12 পড়ার চেষ্টা করব। বেশি বেশি প্র্যাকটিস করবা। আর তোমরা যারা যারা এই লেকচারের শিট চাও, সফট কপি, তার মানে পিডিএফ ভার্সন, আমাকে এই ইউটিউব চ্যানেলের এখানে কমেন্ট করবা যে স্যার পিডিএফ লাগবে, আমি তোমাদেরকে কমিউনিকেট করে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম, গুড নাইট, আল্লাহ হাফেজ।